নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন গল্পকথক রীতি অডিও স্টোরি চ্যানেল। আজকে আপনাদের বহু প্রতীক্ষিত, অনেকে আপনার কাছে অনেক দিন ধরে আবদার করেছিলেন বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস কোয়েলের কাছে আপনাদের পাঠ করে শোনাতে। তাই আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ওনার বিখ্যাত উপন্যাস কোয়েলের কাছে। আজকে আপনারা শুনবেন এই উপন্যাসের প্রথম পর্ব। যারা আমার উপন্যাস আজকে প্রথম শুনছেন, আমার গল্পপাঠ প্রথম শুনছেন, যদি ভালো লেগে থাকে গল্পপাঠ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করতে ভুলবেন না উপন্যাসে ওনার শেষে। আজকে শুরু করছি প্রথম পর্ব। স্যান্ডারসন কাগজ কোম্পানির ফরেস্ট অফিসারের চাকরি নিয়ে আজই এলাম এখানে। পাহাড়ের মাথায় খাপড়ার চালের পুরনো আমলের বাংলো, পাশাপাশি 3টে ঘর, সামনে পিছনে চওড়া বারান্দা, ঘরগুলো বড় বড়। বাংলোর হাতাটাও বিরাট, চমৎকার ড্রাইভ, দুপাশে 2টো জ্যাকারান্ডা গাছ, তাছাড়া কৃষ্ণচূড়া, ক্যাসিয়া নডুলাস, চেরি ইত্যাদি গাছে চারিদিক ভরা। বাংলোর চারপাশে সীমানায় কাঁটা তার আর কাঁটা ঝোপ। জায়গার নাম রুমান্ডি। ব্রজেন ঘোষ মানে ঘোস্তা পৌঁছে দিয়ে গেলেন, বললেন, এই হলো তোমার ডেরা, এইখানেই থাকবে, এইখানে বসেই বাঁশ কাটা কাজ তদারকি করবে, এইখানেই এখন থেকে তোমার ঘর বাড়ি সব। বাংলোর বারান্দায় দাঁড়িয়ে যেদিকে তাকালাম শুধু পাহাড় আর পাহাড়, বন আর বন। সত্যি কথা বলতে কি বেশ গা ছমছম করতে লাগলো। বেশি মাইনের লোভে পড়ে এই ঘন জঙ্গলে এসে পাণ্ডববর্জিত পাহাড়ে বেঘোরে বাঘ ভাল্লুক ডাকাতের হাতে প্রাণ টানা যায়। ছোটবেলা থেকে কলকাতায় মানুষ, সেখানেই পড়াশোনা শিখেছি। সেখানকার ট্রাম আর দোতলা বাসের গর্জন শুনে এবং মানুষের মেলা দেখেই অভ্যস্ত আছি। কিন্তু এই এক আশ্চর্য জগতে এসে পড়লাম। এই দিনের বেলায়ও কোনো জনমানব নেই, কেবল ব্যস্ত হাওয়াটা রাশি রাশি বিচিত্র বর্ণ শুকনো পাতা তাড়িয়ে নিয়ে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। সেই পাতার নাচের শব্দ ছাড়া আছে টিয়ার ঝাঁকের কর্কশ শব্দ। এই বিচ্ছিন্ন ও অসহনীয়ভাবে নির্জন জঙ্গলে কি করে দিন কাটবে জানি না। তার উপর 1 বছরের চুক্তিতে এসেছি। কাজ করব না বললেই হলো না, পালিয়ে গেলেই হলো না। প্রায় কান্না পেতে লাগলো। ঘোষদা বললেন, তোমার কোনো অসুবিধা হবে না, বাবুর্চি আছে ভালো, নাম জুম্মান, পাহাড়ের নিচের হাটে গেছে বোধহয় তোমার খাওয়া দাওয়ার ইন্তজাম করতে। আর এই হচ্ছে রামধানিয়া, তোমার খিদমাতগার। অত্যন্ত সাধাসিধে একটি লোক এসে লম্বা কুর্নিশ করে দাঁড়ালো। ঘোষদা বললেন, এবার আমি চলি, তুমি চান টান করে বিশ্রাম করো। জুম্মান এই এলো বলে, খেয়ে দিয়ে বেশ ভালো করে ঘুমিয়ে নিয়ে আজকের দিনটা রেস্ট নাও, কাল থেকে কাজ শুরু করো। আর এখানে যে রেঞ্জার আছে, যার কথা রাস্তায় বলছিলাম, সে ছেলেটি ভালোই, তবে বড় সাংঘাতিক টাইপ। আমি চমকে উঠলাম, বললাম, মানে? ঘোষদা হেসে বললেন, না না, তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে বলে মনে হয় না, তবে ছেলেটি বড় বেপরোয়া। ওকে একটু সামলে সামলে চলো বাবু, নইলে বিদেশে কি বিপদ সৃষ্টি করবে কে জানে। রেঞ্জারের নাম যশবন্ত। তারপর বারান্দা থেকে নামতে নামতে থেমে দাঁড়িয়ে পড়ে বললেন, বাইরে চলাফেরা করার সময় একটু সাবধানে করো, গরমের দিন তো, সাপের বড় উপদ্রব। সাপ? একেবারে কুঁকড়ে গেলাম। বাঘ ভাল্লুকে তাও দেখা যায়, বোঝা যায়, হাতে পায়ে হেঁটে হেঁটে আসে। এই ঘিনঘিনে বুকে হাঁটা পিচ্ছিল কুৎসিত সরীসৃপকে দেখলেই একটা অস্বস্তি লাগে, সারা শরীর ঘিনঘিন করে ওঠে। সভায় শুধলাম, কি সাপ আছে? ঘোষদা বললেন, আছে না সকলেই, শঙ্খচূড়, কালকেউটে, পাহাড়ি গহুমন ইত্যাদি। কেউ কম যান না। এই গরমের সময়টাতেই বেশি ভয়, ঘাবড়াবার কিচ্ছু নেই, একটু সাবধানে থাকলেই হবে। ফর্সা জায়গা দেখে পা ফেলো, তাহলেই হবে। এই বলেই উনি গাড়িতে উঠলেন। তারপর ওর জিপ লাল ধুলো উড়িয়ে চলে গেল। ঘরগুলো বেশ বড় বড়, বিরাট বিরাট জানালা ঘরের 3 দিকে,
জানালায় শিক নেই কোনো। দুপাশে দুটি ঘর, মধ্যে বসবার ঘর কাম খাবার ঘর। প্রত্যেক ঘরের পিছনেই সংলগ্ন বাথরুম। বাথরুমে বেশ উঁচু করে কাঠের পাটাতন, বড় বাথটব, একটি ওয়াশ বেসিন। সব দেওয়ালে একটি করে বড় জানালা আছে। দরজা খুলে পিছনের উঠোনে গিয়ে পড়তে হয়। পিছনের উঠোনের পর জুম্মান ও রামধানিয়ার কোয়ার্টার, বাবুর্চিখানা, কাঠ ও কয়লা রাখার ঘর ইত্যাদি। উঠোনের একপাশে একটা বিরাট গাছ শাখা প্রশাখা বিস্তার করে অনেক দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এক ঝাঁক হলদে রঙের শালিক তাতে কিচিরমিচির করছে। জানালার যা সাইজ, তাতে হাতির বাচ্চা পর্যন্ত অনায়াসে ঢুকে পড়ে আমার নেয়ারের খাটিয়াতে শুয়ে থাকতে পারে। একে তো ওই নিবিড় জঙ্গলের মধ্যে আছি, এই জানাটাই যথেষ্ট জানা। তার উপর যদি ঘরের মধ্যে হিংস্র জানোয়ার ঢুকে পড়ার ভয় থাকে, তবে তো অস্বস্তির এক শেষ। এই সাইজের জানালা দিয়ে ঠিক কোন কোন জানোয়ার এবং কত সংখ্যায় প্রবেশ করতে পারে তা ইচ্ছে করলেই রামধানিয়াকে শুধানো যেত। কিন্তু প্রথম দিনেই কলকাতিয়া বাবুর স্বরূপ উদ্ঘাটিত যাতে না হয়, সেই চেষ্টায় আপ্রাণ সতর্ক হলাম। জুম্মান সত্যিই ভালো রাঁধে। এইরকম জায়গায় খাওয়াটাকেই হয়তো হোল টাইম অকুপেশন করতে হবে। অতএব একজন যোগ্য বাবুর্চির প্রয়োজন নিতান্তই। খাওয়া দাওয়ার পর আমার ইমিডিয়েট বস ঘোষদার কথা মতন একটু গড়িয়েই নিলাম। তারপর রোদের তেজ পড়লে পায়চারি করলাম বেশ কিছুক্ষণ। বাংলোর হাতা থেকে দূরে পাহাড়ের নিচে একটি শঙ্খিনী নদী চোখে পড়ে। ঘন জঙ্গলের মাঝে এঁকে বেঁকে চলে গেছে শুকনো সাদা মসৃণ বালির রেখা। এত দূর থেকে জল আছে কি নেই বোঝা যায় না। রামধানিয়া বললে নদীর নাম সুহাগী। আরও এগিয়ে গিয়ে নাকি কোয়েল নদীতে মিশেছে। গ্রীষ্মের জঙ্গলে লাল, হলদে এবং সবুজ চঞ্চল প্রাণপ্রাচুর্যের মাঝে ওই ছোট নদীর শান্ত সমাহিত নিরুদ্বেগ শ্বেত সত্তাটি ভারী ভালো লেগেছিল। কিন্তু এই আসন্ন সন্ধ্যায় একা একা ওই অতটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে নদীতে পৌঁছই, সেই সাহস আমার ছিল না। আলো যত পড়ে আসতে লাগলো, ততই যেন সমস্ত বন পাহাড় বিচিত্র শব্দে কলকাকলিতে মুখরিত হয়ে উঠল। কত রকম পাখির ডাক। অতটুকুটুকু পাখি যে অত জোরে জোরে ডাকতে পারে, এখানে না এলে বোধহয় জানতেই পারতাম না। সব স্বর ছাপিয়ে একটি তীক্ষ্ণ স্বর কেয়া কেয়া করে একেবারে বুকের মধ্যিখান অবধি এসে পৌঁছচ্ছে। হঠাৎ শুনলে মনে হবে কি এক আরতি যেন বনের বুক চিরে শেষ বিকেলের বিষণ্ণ আলোয় ঠিকরে বেরিয়ে আসছে। রামধানিয়াকে শুধলাম, ও কিসের ডাক? কোনো পাখির ডাক নিশ্চয়ই নয়। রামধানিয়া হেসে বললে, ও মোর হ্যাঁ। মোর অর্থবা মেনজুর মানে ময়ূর। রামধানিয়া বলল, মোর কাফি হ্যাঁ হিয়া সাব, ঝুন্ডকে ঝুন্ড। ঝুন্ডকে ঝুন্ড মানে দলে দলে। শিখলাম। ভাষাটাও একটা খুব কম বিপত্তির নয়। একসঙ্গে এতগুলো বাধা অতিক্রম করতে হলে মহাবীরের প্রয়োজন। আমার মতো পঙ্গুর অসাধ্য কাজ। পৃথিবীতে যে এত পাখি আছে, আদিগন্ত এই বনে আসন্ন সন্ধ্যায় কান পেতে না শুনলে বোধহয় জানতে পেতাম না। অন্ধকার নেমে আসতে না আসতেই ভয় করতে লাগলো খুব। বিজলিবাতি নেই, কবে হবে তারও ঠিক ঠিকানা নেই। আগামী 5-10 বছরের মধ্যে হবে বলে তো মনে হয় না। ঘরে ঘরে হ্যারিকেন জ্বলে উঠল। রামধানিয়া বাইরের বারান্দায়ও একটি রেখে গেল। বললাম, বাইরেরটা নিয়ে যাও। আকাশে চাঁদ ছিল। আজই বোধহয় পূর্ণিমা। একটি হলুদ থালার মতন চাঁদ পাহাড়ের মাথা বেয়ে পত্রবিরল শালবনের পটভূমিতে গ্রীষ্ম সন্ধ্যায় ধীরে ধীরে আকাশ বেয়ে উঠতে লাগল। নীল 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 আকাশে। আর সেই ঘন নীলে তার হলুদ রং ঝরে গিয়ে অকলঙ্ক সাদা হলো। সমস্ত জঙ্গল পাহাড় হাসতে লাগল। সেই হাসিতে একটি খেয়ালি হাওয়া ঝুরু ঝুরু করে শুকনো পাতা উড়িয়ে নিয়ে নাচতে লাগল। চাঁদনি রাতে জঙ্গল পাহাড় সুহাগী নদী প্রত্যেকে এমন এক মোহময়ী রূপ নিল যে মনে হলো এরা সেই দিনের আলোর জঙ্গল পাহাড় কি নদী নয়, এরা নতুন কেউ। জানি না সকলের হয় কি না,
আমার সেই প্রথম রাতে নতুন জায়গায় একটুও ঘুম এলো না। যদিও পাহাড়ের উপর গরম তেমন কিছুই নেই, তবু জানালা বন্ধ করে ঘুমানো গেল না। রাতে খাওয়া দাওয়ার পর যখন শুলাম তখন নিজেকে সত্যিই বড় অসহায় বলে মনে হতে লাগলো। সভ্যতা থেকে কত দূরে কোন নিবিড় জঙ্গলের মধ্যে পাহাড়ের চূড়োয় শুয়ে আছি। জানালা বেয়ে চাঁদের আলো এসে ঘরময় লুটোপুটি করছে। একটি বোগেনভেলিয়ার লতা জানালার পাশ বেয়ে ছাদে লতিয়ে উঠছে। রাতের হাওয়ায় দমকে দমকে কেঁপে কেঁপে উঠছে লতাটা। ছায়াটা কেঁপে যাচ্ছে আমার ঘরময়। বাইরের জঙ্গলে অনেক রকম শব্দ শুনতে পাচ্ছি, নিশ্চয়ই নিশাচর জানোয়ারদের। কোনটা কোন জানোয়ারের আওয়াজ জানি না। সমস্ত শব্দ মিলে সেই পূর্ণিমা রাতের রূপলি শব্দ সমষ্টি মাথার মধ্যে ঝুমঝুম করছে। ঘরে শুয়ে শুয়েই ভয়ে জড়সড় হয়ে যাচ্ছি, অথচ বাইরের সুন্দরী প্রকৃতিতে এখন কারা চলাফেরা করে বেড়াচ্ছে তাদের সম্বন্ধে কৌতূহলও যে কম হচ্ছে তা নয়। এ এক অভূতপূর্ব ভয় মিশ্রিত কৌতূহল। সারা রাত এপাশ ওপাশ করে বোধহয় শেষ রাতের দিকে ঘুমিয়ে থাকব। দরজায় ধাক্কা পড়াতে যখন ঘুম ভাঙল তখন দেখলাম আমার ঘর শিশু সূর্যের কোমল আলোয় ভরে গেছে এবং আশ্চর্যের বিষয় এই যে জানালা দিয়ে কোনো জানোয়ারই ঘরে প্রবেশ করেনি রাতে। রামধানিয়া দরজা ধাক্কা দিচ্ছিল। দরজা খুলতেই বলল, রেঞ্জার সাহাব আয়া। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পায়জামার ওপর পাঞ্জাবিটা চড়িয়ে বাইরে এলাম। বাইরে এসে কাউকে কোথাও দেখতে পেলাম না। দেখলাম একটি কুচকুচে কালো ঘোড়া কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আমার দিকে সপ্রতিভ চোখে তাকিয়ে আছে। ঘোড়াটার গা দিয়ে কালো শাটিনের জেল্লা বেরোচ্ছে। এদিক ওদিক চাইতেই দেখি উঠোনের দিক থেকে একজন কালো দীর্ঘদেহী ছিপছিপে সুপুরুষ এদেশীয় ভদ্রলোক আসছেন। তার পিছনে পিছনে রামধানিয়া একটি ভাঙা ঝুড়িতে বিস্তর সাদায় হলুদ মেশানো টোপা টোপা ফল নিয়ে আসছে। ভদ্রলোক কাছে আসতে নিজেই হাত তুলে ভাঙা ভাঙা বাংলায় বললেন, নমস্কার। আমি প্রতি নমস্কার জানালাম। দেখলাম রামধানিয়া ওই ঝুড়ি ভর্তি ফল ঘোড়াটার মুখের সামনে ঢেলে দিল, আর ঘোড়াটা তখনই সেগুলো পরমানন্দে চিবোতে লাগলো। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক এবার বেশ পরিষ্কার বাংলায় বললেন, ওগুলো কী ফল জানেন? নেতিবাচক ঘাড় নাড়লাম। উনি বললেন, মহুয়া, উঠোনে যে বড় গাছটা আছে সেটার ফল। আমি বললাম, গাছটা দেখে সেরকম অনুমান করেছিলাম বটে, আগে তো দেখিনি কোনো দিন, ফলও চিনতাম না। ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন। বললেন, স্যান্ডারসন কোম্পানির ফরেস্ট অফিসার মহুয়া চেনেন না? আজীব বাত। কথাটায় বেশ অপ্রতিভ হলাম। উনি বললেন, এই মহুয়াই এখানকার লোকের ধমনী বেয়ে চলে। কেন, কাল রাতে এর বাস পাননি? সারা রাত হাওয়ায় যে মিষ্টি মাতাল করা গন্ধ পেয়েছেন তা এই মহুয়ার। সারা জঙ্গল গরমের দিনে ম ম করে মহুয়ার গন্ধে। এবারা কিমতি জিনিস। গরুকে খাওয়ান, গরু বেগে দুধ দেবে। ঘোড়াকে খাওয়ান, ঘোড়া তেড়ে ছুটবে। মহুয়ার মদ তৈরি করে মানুষকে খাওয়ান, দেখবেন ঝেড়ে ঘুমোচ্ছে। আরও গুণ আছে। ঘোড়া থেকে নামতে গিয়ে গোড়ালি মুচকে গেলেও তো শুখা মহুয়া গরম করে সেক দিন, ব্যাস সঙ্গে সঙ্গে ঠিক। আমি বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হয় নাকি? আসুন বসুন। উনি অবাক গলায় বললেন, হে কি আপনার কলকাতা নাকি মশাই যে মিঠি মিঠি কথা বলে চলে যাব? অনেক মাইল ঘোড়া চেপে এসেছি। সেই সূর্যোদয়ের আগে উঠেছি ঘোড়ায়। এখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে আবার বিকেলে রওনা হয়ে রাতে গিয়ে পৌঁছব। উচ্ছ্বসিত হয়ে আমি বললাম, বাবা, তবে তো ভালোই, চমৎকার হলো। ভেরি কাইন্ড অফ ইউ। ভেরি কাইন্ড অফ ইউ কথাটায় উনি আমার দিকে এমন করে কটমটিয়ে তাকালেন যে বুঝতে তিলমাত্র কষ্ট হলো না যে এই জঙ্গলে ওইসব মেকি ভদ্রতা অনেক দিন আগেই তামাদি হয়ে গেছে। এখানে মানুষ মানুষকে আন্তরিকতায় আপ্যায়িত করে। তোতা পাখির মতন কতগুলো বাঁধা গত আউড়ে নয়। কথা ঘুরিয়ে বললাম, যাই বলুন, বাংলাটা কিন্তু আপনি চমৎকার বলেন।
যশোবন্ত বাবু কিঞ্চিত ব্যথিত এবং অত্যন্ত অবাক হয়ে বললেন, আগে আপনার কথা ঠিক বুঝলাম না। তারপর বেশ জোরের সঙ্গে বললেন, আমি তো বাঙালি হচ্ছি। বিস্ময়ের শেষ রইল না। প্রায় ঢুঁকিলে বললাম, তাহলে আপনি বাঙালি হচ্ছেন, কিন্তু যশোবন্ত নামটা তো ঠিক। আরে তাতে কি হলো, আমরা 4 পুরুষ ধরে বিহারে হাজারিবাগের বাসিন্দা। আমার নাম যশোবন্ত বোস। আমার বাবার নাম নরসিং বোস। আমার মায়ের নাম ফুলকুমারী বোস। মামা বাড়ি পূর্ণিয়া জেলায়। আমার মামারাও হচ্ছে 3-4 পুরুষ হলো পূর্ণিয়ায়। নাম যাই হোক আমাদের, আমরা কিন্তু বাঙালি হচ্ছি। আমি বললাম, তা তো নিশ্চয়ই, বাঙালি তো হচ্ছেনই। যশোবন্ত বাবু বললেন, ঘোষ সাহেব আমাকে জানালেন আপনার কথা। বললেন, খুব বড়া খানদানের ছেলে, অবস্থা বিপাকে বহুত পড়ে লিখে হয়েও এই জঙ্গলের কাজ নিয়ে এসেছেন, অথচ জঙ্গলের জানেন না কিছুই। তাই ভাবলাম আপনাকে একটু তালিম দিয়ে যাই। তারপর একটু চুপ করে থেকেই আবার বললেন, এখানে কোনো রক্তের সম্পর্কের প্রয়োজন নেই। আমরা সকলে সকলের রিশতেদার। একজন অন্যজনের জন্য জান কবুল করতেও কখনো হটে না। হাও দোস্ত, হাত সে হাত মিলাও। যশোবন্ত আমার হাতটি চেপে ধরলেন আন্তরিকতার সঙ্গে। যদিও একটু ঘাবড়ে গেলাম, তবুও বললাম, ভালোই হলো, খুব ভালো হলো। একেবারে একা একা যে কি করে এখানে দিন কাটাতাম জানি না। যশোবন্তবাবুর অদ্ভুত সহজ স্বভাবের গুণে অল্পক্ষণের মধ্যেই আমরা আপনি থেকে তুমিতে এলাম। অবশ্য 5 মিনিটের মধ্যে সদ্য পরিচিত কাউকে তুমি বলা যায়, এ একেবারে অবিশ্বাস্য ব্যাপার। যদি কেউ কোনোদিন যশোবন্তকে দেখে থাকেন, তবে একমাত্র তিনি এ কথা অবলীলায় বিশ্বাস করবেন। রামধানিয়া চা নিয়ে এলো। চেরি গাছের তলায় চিঁড়ে ভাজা আর চা। ফুরফুর করে হাওয়া দিচ্ছে। একজোড়া বুলবুলি পাখি এসে চেরি গাছের পাতার আড়ালে বসে শীষ দিচ্ছে। উপরে তাকালে দেখা যায় শুধু নীল আর নীল। আশ্চর্য শান্তি। পাহাড়ের নিচের গ্রামের ঘুম ভেঙেছে অনেকক্ষণ। গ্রামের নামও সুহাগী, নদীর নামে নাম। ঘন জঙ্গলের আস্তরণ ভেদ করে ধোঁয়া উঠছে একেমেকে, পেঁজা তুলোর মতন আকাশের দিকে। পোষা মুরগির ডাক, ছাগলের ব্যাঁ ব্যাঁ রব, মোষের গলার ঘণ্টা, কাঠ কাটার আওয়াজ এবং ইতস্তত নারী কণ্ঠের তর্জন ভেসে আসছে হাওয়ায়। বেশ ভালো লাগছে। আমিও একেবারে একা নই, অনেক লোকই তো আশেপাশে। বেশ সপ্রাণ সরব জীবন্ত সকাল। বেশ ভালোই লাগছে। রাতের ভয়টাও কেটে গেছে। যশোবন্ত বলল যে, আমার কাজ এমন কিছু নয়। কাগজ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ঠিকাদার আছেন। সেই ঠিকাদারেরা লরি বোঝাই বাঁশ কেটে কেটে বিভিন্ন স্টেশনে পাঠাবেন। সেই সব বাঁশ ঠিকমতো সাইজ মতো হচ্ছে কিনা, সময় মতো পাঠানো হচ্ছে কিনা, এই সব কাজ তদারকি করা। যশোবন্ত এখানকারই ফরেস্ট রেঞ্জার। ওর কাজ বন বিভাগের যাতে কোনো ক্ষতি না হয়, বন বিভাগের প্রাপ্য পাওনা ঠিকমতো আদায় হচ্ছে কি হচ্ছে না ইত্যাদি দেখা। আমার কাজ কঠিন নয়, আহামরি আরামেরও কিছু নয়। মাঝে মাঝে জিপ নিয়ে কূপে কূপে ঘুরে আসা। যতদিন নিজের জিপ না আসে ততদিন একটু কষ্ট, তাও রোজ যাবার দরকার নেই। আমি শুধলাম, হেঁটে হেঁটে জঙ্গলে যেতে হবে? জঙ্গলি জানোয়ারের ভয় নেই? যশোবন্ত বলল, জানোয়ারের ভয় মানুষের কিছুই থাকে না, মানে থাকা উচিত নয়। মানুষের ভয় মানুষেরই কাছ থেকে। তবে প্রথম প্রথম একটু সাবধানে থাকা ভালো, এবং থেকেও। তবে ভয়ের কিছু নেই। তাছাড়া ভয় কেটে যাবে। যারা জঙ্গল বন পাহাড়কে জানে না, তারাই ভয় করে মরে। একবার চিনতে পারলে, ভালোবাসতে পারলে, তখন আর জঙ্গল পাহাড় ছেড়ে যেতে মন চাইবে না। তাছাড়া আমি তোমাকে শিকার করতে শিখিয়ে দেব। হাতে একটা বন্দুক নিয়ে বন পাহাড় চষে বেড়াবে, দেখবে দিল খুশ হয়ে যাবে। সচমুচ দিল বড়া খুশ হয়ে যায়গা। কি কথা বলবো ভেবে না পেয়ে বললাম, আচ্ছা, ওই যে নিচে সুহাগী নদী দেখা যাচ্ছে, ওতে জল আছে এখন? যশোবন্ত বলল, জল আছে বই কি, চিরচির করে বইছে এখন। তবে যখন গরম আরও জোর পড়বে, তখন উপরে জল আর যাবে না। তখন নদী অন্তঃসলীলা হবে। খুঁড়লে পাওয়া যাবে, কিন্তু বাইরে দেখে বুঝতে পারবে না যে জল আছে।
আমি বললাম, কালকে রাতে চাঁদ উঠেছিল যখন, তখন নদীটাকে দারুণ সুন্দর দেখাচ্ছিল। কত নাম না জানা পাখি ডাকছিল রাতের জঙ্গল থেকে। একটু যদিও ভয় করছিল, কিন্তু বেশ ভালো লাগছিল। যশবন্ত বলল, লাগবে, ভালো লাগবে বই কি, নইলে কি আর পড়ে আছি এখানে? সময় মতো প্রমোশন হলে আমি এতদিনে ডিভিশনাল ফরেস্ট অফিসার হয়ে যেতাম। কিন্তু আমার স্বভাব এবং আমার এই পালামো প্রীতি, এই দুইয়ে মিলে হয় গাড়ু নয় লাত, হয় চাহাল চুংড়ু কিংবা বেতলা, এইখানেই বেঁধে রেখেছে। এই শালি জাদু জানে। যাবে নাকি নদীটা দেখতে? চলো ঘুরে আসি। বাংলো থেকে পাকদণ্ডী রাস্তা বেয়ে নামতে নামতে ভাবছিলাম, যশবন্ত ছেলেটার মধ্যে বেশ একটা ক্রুডনেস আছে, যা তার চলনে বলনে ভাবভঙ্গিতে সব সময় ফুটে ওঠে, যা এই জঙ্গল পাহাড়ের নগ্ন পরিপ্রেক্ষিতে একটি আঙ্গিক বিশেষ বলে মনে হয়। যশবন্ত শুধালো, এটা কি গাছ জানো? আমি বললাম, জানি না। অর্জুন গাছ। এই জঙ্গলে অর্জুন এবং শিশু প্রচুর আছে। তাছাড়া আছে শাল, সবচেয়ে বেশি। শালকে এখানকার লোকেরা কি বলে জানো? সাকুয়া। তাছাড়া আরও অনেক গাছ আছে, কেঁদ, পিয়ার, আসন, পন্নান, পুঁইশার, গামহার, সাগুয়ান ইত্যাদি, এবং নানা রকমের বাঁশ। সকলের নাম কি আমিই জানি? ঝোপের মধ্যে পুটুস, কুল, কেলাউন্দা এবং অন্যান্য নানা কাঁটা গাছ। ফুলের মধ্যে আছে ফুলদাওয়াই, জিরহুল, মনরঙ্গোলি, পিলাবিবি, করঞ্জ, সফেদিয়া এবং আরও কত কি। কত যে ফুল ফোটে তোমাকে কি বলবো। আর কি যে মিষ্টি মিষ্টি রং, তাদের যে কি গন্ধ। এই জঙ্গলে হরবখাত যে হাওয়া বয় তা হামেশা খুশবুতে ভারী হয়ে থাকে, অথচ সেই খুশবু একটা বিশেষ কোনো ফুলের খুশবু নয়। অনেক ফুল, অনেক লতা, অনেক পাতার ইতরদানি। কিছুদিন থাকো, তখন আপনি হাওয়া নাকে এলে বুঝতে পারবে কোন ফুলের বা ফলের খুশবুতে ভারী হয়ে আছে হাওয়া। আমরা বেশ খাড়া নামছি, এঁকে বেঁকে পাথরের পর পাথরের উপর দিয়ে ঘন জঙ্গলের ছায়া নিবিড় সুবাসিত পথে আমরা নেমে চলেছি। পথের দুধারে ছোট ছোট লঙ্কার মতন কি কতগুলো গাঢ় লাল ফুল ফুটেছে, এমন লাল যে মাথার মধ্যে আঘাত করে। ঝনঝন করে স্নায়ুগুলো সব বেজে ওঠে। যশবন্তকে শুধোতে বললে, এইগুলোই তো ফুল দেওয়াই। আর ওই যে ফিকে বেগনি রঙের ফুলগুলো দেখছো, ওই যে ডান দিকে, ওগুলোর নাম জিরহুল। এই গরমেই ওদের ফোটা শুরু হলো। এই গরম যত আরও পড়বে, ওরা তত বেশি ফুটবে, ওদের রঙে তত চেকনাই লাগবে। ভালো করে দেখলাম বেগুনি ফুলগুলোকে। ছোট ছোট ঝোপ, ফুলগুলো হাওয়ায় দুলছে, যেন গান গাইছে, যেন খুশি, ভীষণ খুশি। রংটা ঠিক বেগনি বললে সম্পূর্ণ বলা হয় না, কিশোরের মিষ্টি স্বপ্নের মতন রং, যে স্বপ্ন আচমকা ভেঙে যায়নি। সোহাগী নদীতে পৌঁছতে পাকদণ্ডী পেয়ে বাংলো থেকে নামতে মিনিট 20 লাগে। পৌঁছেই চোখ জুড়ালো, কি সুন্দর নদী! ইউক্যালিপটাস গাছের গায়ের মতন মসৃণ, নরম, পেলব, সুন্দর বালি। মধ্যে দিয়ে পাথরে পাথরে কলকল করে কথা কইতে কইতে একটি 5 বছরের শিশুর মতন ছুটে চলেছে সোহাগী। কারোর কথা শুনে ঘর থেকে বেরোয়নি, কারোর কথায় থামবেও না ঠিক করেছে। জলধারা যেখানে সবচেয়ে চওড়া, এখন সেখানে প্রায় 25-30 গজ হবে। একটি প্রকাণ্ড সেগুন গাছের তলায় একটি বড় কালো পাথরের স্তূপ। চমৎকার বসবার জায়গা, ছায়া শীতল, উঁচু। সেখান থেকে বসে নদীটিকে বাঁক নিতে দেখা যায়। দুপাশে গভীর জঙ্গল, নদী চলেছে তার মাঝ দিয়ে। পাথরের উপরে ইতস্তত শুকনো পাতা ছড়িয়ে আছে। হাওয়ায় হাওয়ায় মচমচানি তুলে এপাশে ওপাশে গড়াগড়ি খাচ্ছে। যশবন্ত বললে, এই পাথরে বসে আমি অনেক জানোয়ার শিকার করেছি। সোহাগী থেকে ফিরে এসে দুপুরে খাওয়া দাওয়ার পর যেখানে কাজ হচ্ছে সেখানে নিয়ে গেল যশবন্ত আমাকে। অনেকখানি বিস্তীর্ণ জায়গা জুড়ে বাঁশ কাটা হচ্ছে। ছোট ছোট বাঁশ, সরু সরুও বটে। এক ধরনের মোটা বাঁশও আছে, তবে খুবই কম। সেই বাঁশ নাকি কাগজ বানাতে প্রয়োজন হয় না। ফরেস্ট ডিপার্টমেন্টের খাকি জামা পরা লোকজন মার্কা করা হাতুড়ি হাতে ঘুরে বেড়াচ্ছে। একজন কন্ট্রাক্টরের জঙ্গল আজ মার্কা হচ্ছে, কাঠের জঙ্গল।
যশবন্ত নানা রকম বাঁশের নাম শেখাচ্ছিল। ব্যাম্বুজা রোবাস্টা, ব্যাম্বুজা আর্ডেন্সিয়া, ড্যান্ড্রোক্যালামাস স্ট্রিক্টাস ইত্যাদি। ড্যান্ড্রোক্যালামাস স্ট্রিক্টাসই বেশি, মোটা বাঁশ এখানে খুব কম। বাঁশ কাটার সময় ঠিকাদারের লোকজনই সব করে, তারাই তাদের নিজেদের গরজে তদারকি করে। সত্যি কথা বলতে কি, তেমন কোনো কঠিন কাজই নয়। তবে যখন কোনো নতুন জঙ্গলে কাজ আরম্ভ হবে, সেই সময় আমার এবং যশবন্তের প্রথম কিছুদিন রোজ যেতে হবে। নইলে বাঁশের জঙ্গল ঠিকমতো কাটা হচ্ছে কি না, ঠিক মাপের বাঁশ, ঠিক বয়সের বাঁশঝাড় নির্ধারিত হলো কি না, এইসব দেখাশোনা করা যাবে না। এখানকার সবচেয়ে বড় ঠিকাদার মালদেও তেওয়ারি, খুব নাকি ভালো লোক। সমস্ত জঙ্গলে প্রচুর লরি এবং অনেক লোক খাটছে। গরমের সময় কাজ খুব, কারণ বর্ষাকালটা কাজ বন্ধ থাকবে। জঙ্গলে রাস্তাঘাট অগম্য হয়ে উঠবে, নদী নালা ভরে যাবে, পাহাড়ি নদীর উপর বসানো কজওয়েগুলোর উপর দিয়ে জল বয়ে যাবে, তখন কাজ অসম্ভব। মালদেও বাবুর ছেলে রামদেও তিওয়ারি এখানে সেদিন কাজ করতে এসেছিল। 25-26 বছর বয়স হবে ছেলেটিরও। পায়জামা পরা, বেশ শৌখিন, করিতকর্মা, প্র্যাকটিক্যাল মানুষ। অল্প বয়সে মনে হয় কাজটা ভালোই রপ্ত করেছে। কিসে 2 পয়সা আসবে তা জেনেছে। জঙ্গল থেকে ফিরে সন্ধে হবার পর যশবন্ত ঘোড়ায় চেপে বসল। যতবার বললাম, কি দরকার রাত করে এতটা পথ ঘোড়ায় চেপে গিয়ে, বিকেল বিকেল বেরিয়ে বেলা থাকতে পৌঁছে গেলেন না কেন? ততবারই ও বলল, মাথা খারাপ, এই গরমে কে যাবে? আর রাতেই তো মজা। চাঁদনি রাতে পাহাড় জঙ্গলে বেরিয়ে বেড়ানোর মতন মজা কি আছে? আমি বললাম, কিসের মজা? বলছেন হাতি আছে, বাইসন আছে, বাঘ আছে, জঙ্গলি মোষ আছে, যে কোনো মুহূর্তে তারা সামনে পড়তে পারে। আর আপনি বলছেন মজা আছে? এতে মজাটা কিসের? যশবন্ত বলল, মজাটা কিসের অত শত ব্যাখ্যা করে বলতে পারবো না, তবে এক কথায় বলতে পারি, দিল খুশ হো যাতা হ্যাঁ। কথা কটে আমার দিকে ছুঁড়ে দিয়ে সেই চাঁদের আলোয় মোহময় অপার্থিবতায়, সেই রহস্যময় রাতে আলো ছায়ায় ভরা পাহাড়ি পথে যশবন্ত টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে চলে গেল ওর বাংলোয়, নৈহারে। সকাল 10টা বাজতে না বাজতেই দরজা জানালা বন্ধ। বাইরে লু বইছে, ঝড়ের মতন আওয়াজ। হলুদ বনে বনে একটা অভিমানের মতন রুক্ষ প্রচণ্ড হাওয়া ঘুরে বেড়াচ্ছে। সমস্ত প্রকৃতি থেকে একটা ঝাঁঝ বেরোচ্ছে, তীব্র তীক্ষ্ণ ঝাঁঝ। সুন্দরী যুবতীর সৌন্দর্যের গর্বের মতন অসহ্য। জুম্মানকে বর্ধমানের কোনো এক লোক নাকি কবে শিখিয়েছিলেন যে গরমকালে কলাইয়ের ডাল, পোস্তর তরকারি এবং খেঁড়ো খেলে শরীর ভালো থাকে, তার সঙ্গে কাঁচা আমবাটা নয়তো পাতলা করে ঝোল। অতএব যত গরম পড়ছে আমার শরীর ততই স্নিগ্ধ হচ্ছে, কিন্তু মন যেন ততই বিদ্রোহী হয়ে উঠছে। শুধু কলাইয়ের ডাল আর খেঁড়ো খেয়ে কত দিন কাটানো যায়? কাজ যা সব ভোরে ভোরে, 10টার মধ্যেই খুব ভোরে উঠছি। কলকাতায় কোনোদিন ভাবতেও পারিনি যে এত ভোরে আমি নিয়মিত উঠতে পারবো। অবশ্য রাতে শুতেও বেশি দেরি হয় না। ভোরে পাখি ডাকাডাকি করার আগেই উঠি, তখনও শুকতারা দেখা যায়। দিগন্তের কাছে রোমান্টি পাহাড়ের মাথায় সবুজ সত্তায় দপদপ করে। শুক্লপক্ষ হলে ভোরে উঠে চাঁদটাকেও দেখা যায়। সারা রাত অত বড় নীল আকাশে সাঁতার কেটে চাঁদ ক্লান্ত হয়ে কখন ঘুমোবে সেই আশায় স্থির হয়ে থাকে দিগন্ত রেখার উপরে। হাত মুখ ধুয়ে বাংলোর হাতায় পায়চারি করি। কোনো দিন বা ইজি চেয়ারে বসে চুপচাপ করে ভাবি। এই সময়টা বোধহয় ভাববারই সময়। নিবিষ্ট মনে কোনো বিশিষ্ট চিন্তাকে বা কোনো বিশেষ জনকে ভাববার সময়। ভাবতে ভাবতে পায়চারি করতে করতে সূর্যটাকে পাহাড় বেয়ে উঠতে দেখি। সমস্ত জঙ্গল পাখিদের কলকাকুলিতে ভরে যায়। টিয়ার ঝাঁক ট্যাঁ ট্যাঁ করতে করতে মাথার উপর দিয়ে উড়ে যায়। ময়ূর ডাকে, তিতিরগুলো টিহা টিহা করতে থাকে চারিদিক থেকে। তাছাড়া কত অনামা পাখি, কত অচেনা সুর। অনেকদিন সূর্য উঠবার আগেই চা জলখাবার খেয়ে বেরিয়ে পড়ি। সঙ্গে টাবর থাকে, আমার মুন্সি, হেল্পার, কোম্পানিরই লোক, অনেক দিনের পুরনো অভিজ্ঞ। ওর বাস নিচের গ্রাম সুহাগীতে। টাবরের চেহারা কিছু লম্বা চওড়া নয়, বেঁটে খাটোই, কিন্তু দেখলেই মনে হয় শক্তিতে ভরপুর। মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে,
কিন্তু মুখের কি শরীরের অন্য কোনো পেশিতে একটুও টান ধরেনি। মালকোঁচা বাঁধা কাপড়, কাঁধের উপর শুয়ে রাখা চকচকে ধারালো টাঙ্গি, পাকদণ্ডী পথ বেয়ে সুগন্ধি বনে বনে 3 মাইল 4 মাইল হেঁটে যেতে কিছুই মনে হয় না, বুঝতেই পারি না। যেখানে কূপ কাটা হচ্ছে সেখানে পৌঁছই। ওড়াও, খাড়ওয়ার, চেরো সমস্ত কুলি টাঙ্গি হাতে সেখানে কাজ আরম্ভ করে দিয়েছে ততক্ষণে। তাদের টাঙ্গি চালানোর ঠকাঠক শব্দ, কাজ করতে করতে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলা, সারা জঙ্গল গম গম করত। তিওয়ারিবাবুদের কর্মচারী রমেনবাবু কাজ দেখাশোনা করতেন। আমরা দুজন ঘুরে ঘুরে কাজ দেখতাম। টাবর ঘুরে ঘুরে সর্দারি করত। গরম এখন খুব বেশি, তাই কাজ যা হবার তা সকালে এবং শেষ বিকেলে হতো। ইতিমধ্যে কয়েকবার ঘোষদা আর তার স্ত্রী সুমিতা বৌদি এসেছিলেন আমি কেমন আছি সেই খোঁজ খবর নিতে। ঘোষদার সঙ্গে সুমিতা বৌদিকে মোটেই মানায় না। বেমানানের কোনো সঙ্গত কারণ আছে বলে জানা নেই, কিন্তু কেন যেন মনে হয় মানায় না। দুজনের সম্পর্কের মাঝে কেমন যেন একটা অদৃশ্য বিপরীতমুখী ভাব বর্তমান। সেটা প্রমাণ করা মুশকিল, কিন্তু বোঝা আদৌ অসুবিধা নয়। ঘোষদা খুব কৃপণ গোছের, হিসেবি, পান খাওয়া মানুষ। একটি ভালো চাকরি আর সুন্দরী স্ত্রী পেয়ে জীবনে আরও যে কিছু চাইবার আছে বা ছিল সে কথা বেমালুম ভুলে গেছেন, এবং কখনো অন্য কেউ মনে করিয়ে দিলে কিংবা অন্য কোনো প্রসঙ্গে সে বিষয় উঠলে তিনি ব্যথা পান না, বিব্রত হন না, ক্রুদ্ধ হন না। একটু ভীতু ভীতু, আমোদে, অতি সাধারণ একজন কৃতি এবং গৃহী মানুষ। সুমিতা বৌদি কিন্তু একেবারে উল্টো, রীতিমতন অসাধারণ। ভালো গান গাইতে পারেন, ক্লাসিক্যাল, ছবিও আঁকেন অদ্ভুত সুন্দর। ওর চেহারায় এমন একটি বুদ্ধিমত্তার প্রসাধন, এমন একটি নারী সুলভ সৌকুমার্য এবং অবলা ভাব যে তা গুছিয়ে বলা যায় না। মানে ওর কথায়, চোখের তারায়, ওর ব্যবহারে এক কথায় বলতে গেলে বলতে হয় যে ওর চেয়ে বেশি নারীত্ব আমি এর আগে আর কোনো নারীতে দেখিনি। আমি নিজেকে শুধিয়েছি, বারবার শুধিয়েছি। জঙ্গলে পাহাড়ে আছি এবং সে কারণে ভদ্রমহিলাদের মুখ না দেখার দরুন বাঁশবনে শেয়াল রানের মতন সুমিতা বৌদিকেও বোধহয় সুন্দরী শ্রেষ্ঠা বলে ভ্রম করছি। কিন্তু এই সুন্দরী অসুন্দরীর কথা নয়। সুমিতা বৌদির মতো কমনীয়ভাবে হাসতে, কথা বলতে, এমনকি ঝগড়া করতেও আমি কোনোদিন কোনো মেয়েকে দেখিনি। ভারী ভালো লাগতো। এই নিয়ে সুমিতা বৌদি আর ঘোষদা প্রায় 3 বার এলেন রুমান্ডিতে আমার খোঁজ খবর নিতে। ছুটির দিনে সকালে জিপ নিয়ে চলে আসতেন, সারা দিন কাটিয়ে তারপর যেতেন। যেদিন ওরা আসতেন ভারী ভালো কাটত দিনটা আমার। আমি যেই রুমান্ডিতে পড়ে আছি তা মনেই হতো না। ভালো ভালো বাঙালি ফর্দের রান্না হতো, আনন্দ করে খাওয়া হতো, তারপর প্রচুর আড্ডা। মাঝে মাঝে যশোবন্ত আসতো, কিন্তু বুঝতাম যে ঘোষদা যশোবন্তকে বিশেষ পছন্দ করেন না। ঘোষদা বৌদি যেদিন আসেন এখানে, সেদিন যে যশোবন্ত এখানে আসেন উনি বিশেষ চান না। যশোবন্তের নামে দিনে দিনে অবশ্য অনেক কিছুই শুনছি অনেকের কাছে। যা সব শুনি তার সব কথাই যে ভালো তা নয়, এবং কিছু কিছু তো এত বেশি খারাপ যে বিশ্বাসযোগ্য বলে মনেই হয় না। এখানকার লোকেরা বলে যশোবন্ত পাঁড় মাতাল, খুনিও বটে। কত যে পুরুষ আর নারী ওর শিকার হয়েছে তার লেখাজোখা নেই। অবশ্য এইসব কথা যাচাই করে দেখার মতন সুযোগ আমার আসেনি, হয়তোবা ইচ্ছেও নেই। কারণ যাদের কাছে এসব কথা শুনেছি তারা কিন্তু কেউ বলেনি যে যশোবন্ত লোকটা খারাপ। ওদের মুখ দেখে যা বুঝেছি তা হচ্ছে যশোবন্ত বাবুর পক্ষে অসাধ্য কাজ কিছুই না, ওর পক্ষে সব কিছু করা সম্ভব। সুমিতা বৌদি যে যশোবন্তকে তেমন অপছন্দ করেন তা কিন্তু মনে হয় না। তিনি ঠিক আমার সঙ্গেও যতটুকু হেসে কথা বলেন, যশোবন্তের সঙ্গেও তেমনই। যশোবন্ত যে ভয় পাবার মতন কিছু তা ওর চোখ মুখ দেখলে মোটেই বোঝা যায় না। বরঞ্চ উনি যশোবন্তের সঙ্গে যশোবন্তের সর্বশেষ মারা বাঘটার দৈর্ঘ্য নিয়ে আলোচনা করেন। যশোবন্তের হাজারিবাগ জেলায় এবার ফসল কেমন হলো না হলো এইসব নিয়েই আলোচনা করেন। যশোবন্ত বৌদি বলতে পাগল, বৌদির জন্য জান কবুল করতে রাজি। ও যে কার জন্য জান না কবুল করে জানি না।
আজকে সুমিতা বৌদি আর ঘোষদা প্রায় সূর্য ওঠার আগে আগেই এসে হাজির। বৌদি বললেন, আজকে সুহাগীর চড়ায় আমরা পিকনিক করব, যশবন্ত আসবে, খুব মজা হবে। ঘোষদা বললেন, কিন্তু যশবন্ত না আসা পর্যন্ত নদীতে যাওয়া হবে না। কোনো একটা আগ্নেয়াস্ত্র ছাড়া এইভাবে নেচার করার আমি ঘোরতর বিপক্ষে। তখন ঠিক হলো তাই হবে। এখানেই চা খেয়ে নেব সকালের মতন, তারপর যশবন্ত এলে সকলে মিলে নিচে গিয়ে সুহাগীর বালিতে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় বসে চড়ুই ভাতি হবে। বাংলোয় বসে রসিয়ে রসিয়ে চা খাওয়া হলো। যখন সূর্য বেশ ওপরে উঠল তখনও যশবন্তের পাত্তা নেই। তখন সাব্যস্ত হলো রামধানিয়ার কাঁধে রসদ ও বাসনপত্র দিয়ে আমরা নেমেই যাই। যশবন্ত এলে পাঠিয়ে দেবে জুম্মান। ঘোষদার জিপে করে যাওয়া হলো। সুহাগী নদী সেই পাহাড়ি পথকে পায়ে মারিয়ে হাসতে হাসতে নিচু কজওয়ের নিচ দিয়ে কোয়েলের দিকে চলে গেছে। জিপ থামতেই চিহি চিহি আওয়াজ কানে এলো। তাজ্জব বনে দেখলাম যশবন্তের ঘোড়া বাঁধা আছে একটা পলাশ গাছের সঙ্গে। নদীরেখা ধরে এগোতেই দেখি নদীর বাঁকে ওর প্রিয় সেই বড় ছায়া শীতল পাথরের পাশে উবু হয়ে বসে বড় বড় নুড়ি দিয়ে যশবন্ত উনুন বানাচ্ছে। আমাদের সাড়া পেয়ে তেড়ে ফুঁড়ে বলল, বেশ লোক যা হোক, প্রায় 1 ঘন্টা হলো এসে বসে আছি, না দানা না পানি। সুমিতা বৌদি কলকল করে উঠলেন, বাজে বকো না, তোমাকে কে সোজা এখানে আসতে বলেছিল? যা উনুন বানিয়েছ তাতে তো বাঁদরের পিণ্ডি রান্নাও হবে না। সরো সরো দেখি উনুনটা ধরাতে পারি কিনা। ঘোষদা শশব্যস্তে বললেন, কই যশবন্ত, তোমার বন্দুক কই? এইভাবে জঙ্গলে মেয়ে ছেলে নিয়ে আনআর্মড অবস্থায় কখনো আসা উচিত নয়। বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি তো আছেই, তার উপর বাগে চম্পা থেকে মাঝে মাঝেই বাইসনের দল চলে আসে, কিছু বলা যায়? যশবন্ত চুপ করে কি একটা ভাবল, তারপর হেঁটে গিয়ে ওর ঘোড়ার জিনের সঙ্গে সমান্তরালে বাঁধা একটি কি যন্ত্র বের করে আনল। কাছে এসে গাছে ঠেস দিয়ে রেখে বলল, এই হলো তো, এইবার বাইসন এলেও মজা বুঝবে। এ বন্দুক নয়, 440-400 ডাবল ব্যারেল রাইফেল। বৌদি কেটলিটা উনুনে চড়াতে চড়াতে বললেন, তার মানে একসঙ্গে 450-500 গুলি বেরোয়? যশবন্ত হতাশ হবার ভঙ্গিতে পাথরের উপর বসে পড়ল, বলল, হোপলেস, সচমুচ বৌদি, হোপলেস। 400-500 গুলি বেরোয় না, এটা রাইফেলের ক্যালিবার। হো, তাই বলো? তা রাইফেলের মালিকের ক্যালিবার কত? তার ক্যালিবার বুঝনেওয়ালা লোক আজ পর্যন্ত এই পালামৌর জঙ্গলে দেখলাম না একজনও, তাই সেই আলোচনা করা বৃথা। জুম্মানের কাছে শুনেছি যশবন্ত অত্যন্ত রইস আদমির ছেলে। ওদের ছোটোখাটো জমিদারির মতন আছে সিমারিয়া আর টুটলাওয়ার মাঝামাঝি। মুখেও যাই বলুক, বাংলাটা খুব ভালো বললেও ওরা আসলে বিহারিই হয়ে গেছে। বাবা মার একমাত্র সন্তান। ওদের জমিদারির মাসিক আয় নাকি প্রায় 1000-2 টাকা। অথচ এই অল্প টাকার মাইনেতে এই জঙ্গলেও পড়ে আছে আজ কত বছর। এই কাজটা বোধহয় ওর পেশা নয়, নেশা। বেহতরিন শিকারিও নাকিও। সারা বছর এইখানেই পড়ে থাকে। বছরে কোনো এক সময় যায় বাবা মার সঙ্গে দেখা করতে, বেশি দিন থাকে না, পাছে ধরে বিয়ে দিয়ে দেয়। যশবন্ত প্রায়ই আমাকে বলে যে বিয়ে করা পুরুষ মানুষ আর ভরপেট মহুয়া খাওয়া মাদি সম্বর নাকি সমগোত্রীয়, চলৎশক্তিহীন জানোয়ার। হঠাৎই ঘোষদা বললেন, এই গরমে যে কোনো ভদ্রলোক চড়ুই ভাতি করে এই প্রথম দেখলাম। যশবন্ত বলল, তাও যা বললেন ভদ্রলোক, মাঝে মাঝে এমনি বলবেন, নইলে আমরা যে ভদ্রলোক এই কথাটা আমরা আর জঙ্গলের জানোয়াররা ছাড়া আর তো কেউ স্বীকার করে না। মাঝে মাঝে কথাটা শুনতে ভালো লাগে। ঘোষদা উত্তরে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলেন। বৌদি ধমকে বললেন, এই তোমরা এখানে কি করতে এসেছ? চড়ুই ভাতি করতে নাকি ঝগড়া করতে? যশবন্ত উল্টো ধমক দিয়ে বলল, দুটোই করতে।
গরম যদিও আছে প্রচণ্ড, তবু কেন জানি এই গরমে একটুও কষ্ট হয় না। কারণ এই গরমে ঘাম হয় না মোটে। শুকনো গরম খুব বেশি হলে মাথার মধ্যে ঝাঁ ঝাঁ করে। তবে এই গরমে বেশি হাঁটাচলা করলে লু লেগে যাবার সম্ভাবনা, এবং তা থেকে অনেক সময় পঞ্চত্ব প্রাপ্তিও ঘটে। তবু কলকাতার ভ্যাপসা পচা গরম থেকে এই গরম অনেক ভালো। মনে হয় মনের মধ্যেও যতটুকু ভেজা স্যাঁতস্যাঁতে ভাব থাকে সেটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে দেয় নিশ্চিহ্ন করে। মনটা যেন তাজা, হালকা, সজীব সুগন্ধে ভরে ওঠে। আর্দ্রতা যত কম থাকে মনে ততই ভালো। সুমিতা বৌদি আমায় বললেন, কি হলো, এমন গোমড়ামুখো কেন? আমি বললাম, ভাষাটা কিছুতেই আয়ত্ত করতে পারছি না। বৌদি সপ্রতিভ গলায় হেসে বললেন, ঠিক একটা সমস্যাই নয়। আগে একটা কা, পরে একটা বা, তাহলেই 50% হিন্দি নবিশ হয়ে গেলে বাদবাকি 50% থাকতে থাকতে হবে। ভাষা এমনি শেখা যায় না, ভাষা শিখতে কান চাই। তোমার চারপাশে যত লোক কথা বলছে তাদের উচ্চারণ, তাদের বাচনভঙ্গি এবং তারা কোন জিনিসটাকে কি বলে, কোন অনুভূতি কিভাবে ব্যক্ত করে, এইটা বুদ্ধিমানের মতো নজর করলে যে কোনো ভাষা শেখাই সহজ। যশবন্ত বলে উঠল, জব্বর বলেছেন, যা হোক, এই কারণে আমি মুরগি, তিতির আর সম্বরের ভাষা আয়ত্ত করেছি। বৌদি সঙ্গে সঙ্গে বললেন, আর ঘোর ফরাসি ভাষা, সেটা আয়ত্ত করনি? দাঁতে একটা ঘাস কাটতে কাটতে দুষ্টু যশবন্ত বলল, এ জঙ্গলে ঘোর ফরাস বেশি নেই, তাই তাদের সঙ্গে কথোপকথন হয়নি। বৌদি পুরনো কথা সুতো ধরে বললেন, তবে যা বলছিলাম, পালামোর হিন্দি শিখতে হলে কা আর বা, প্রথমে এই দিয়েই আরম্ভ করতে হবে। যশবন্ত আমার দিকে ফিরে বলল, তাহলে আরম্ভ হোক। বলো দেখি ভাইয়া, কি সুন্দর সূর্যোদয়, হিন্দিতে কি হবে? একটা ব্রেন ওয়েভ এসে গেল। বললাম, কা বাড়িয়া সানরাইজ বা। বৌদি, ঘোষদা আর যশবন্ত একসঙ্গে চেঁচিয়ে উঠলেন, সাবাস সাবাস, তোমার হবে। দেখতে দেখতে দুপুর হলো। আমরা খেতে বসেছি, এমন সময় নদীর পাশ থেকে কি একটা জানোয়ার আমাদের ভীষণ ভয় পাইয়ে দিয়ে ডেকে উঠল। ডাকটা অনেকটা অ্যালসেশিয়ান কুকুরের ডাকের মতন। ঘোষদা চমকে বললেন, কি ও? মিথ্যে কথা বলবো না, আমিও ভয় পেয়ে গেছিলাম। যশবন্ত হাসতে লাগলো, বলল, কোটরা হরিণ ঘোষদা। আমার ধারণা ছিল না যে এই জঙ্গলে থেকে আপনি কোটরার ডাক শোনেননি। ঘোষদা নিজেকে সামলে নিয়ে বললেন, শুনবো না কেন, না শোনার কি আছে, তবে খেতে বসার সময় এইসব বিপত্তি আমার ভালো লাগে না। আমি শুধুলাম, কোটরা কি? যশবন্ত বলল, কোটরা এক রকমের হরিণ, ছাগলের মতন দেখতে, ছাগলের চেয়ে বড় হয়, ইংরেজিতে বলে বার্কিং ডিয়ার। অতটুকু জানোয়ার যে অত জোরে আর অত কর্কশ্বরে ডাকতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। জঙ্গলের মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা, বাঘের চলাফেরার বা শিকারীর পদার্পণের খবর ইত্যাদি সঙ্গে সঙ্গে সমস্ত জঙ্গলে এরা জানান দিয়ে দেয়। আচ্ছা, এই জঙ্গলে কি কি জানোয়ার আছে? অনেক রকম জানোয়ার আছে, সেই সব কি মুখে বলে শেখানো যায়? সব ঘুরে ঘুরে দেখতে হবে। দাঁড়াও না, তোমাকে আমার চেলা বানাবো। ঘোষদা ধমক দিয়ে বললেন, থাক থাক, তুমি নিজে ডাকাত, দয়া করে আর ওকে চেলা বানিও না। নিজে তো গোল্লায় গেছই, এই ছেলেটিকে আর দলে টেনো না। এই কথা শুনে যশবন্ত হাসি হাসি মুখে ঘোষদার দিকে তাকালো, কথা বলল না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো। রোদের তেজ কমে গেল, হাওয়াতে মহুয়ার গন্ধ ভেসে আসছে। সুহাগী নদীর শ্বেত বালুরেখায় দুপাশের গাছের ছায়ারা দীর্ঘতর হয়ে এলো। দিনটা বেশ কাটল। এরকম সুন্দর শান্ত দিন সবসময় আসে না। এইসব দিন মনে রাখবার মতো, অথচ কোনো বিরাট ঘটনা ঘটেনি, কোনো চিৎকৃত সভার আয়োজন হয়নি, তবু মনে রাখবার মতো। ঘোষদা আর সুমিতা বৌদি বাংলো অবধি এলেন না, সোজা জিপে ডালটনগঞ্জের দিকে বেরিয়ে গেলেন। যশবন্ত ওর ঘোড়া চেপে আস্তে আস্তে আমার সঙ্গে বাংলোয় ফিরল। সময় কেটে গেল কিছুটা।
যশবন্ত গিয়েছে চান করতে, আমি একা। চান করে টাটকা হয়ে যশবন্ত এসে বসল ইজি চেয়ারে। তারপর হাঁক ছাড়ল, এ রামধানিয়া, ঠান্ডাই লাও। অমনি রামধানিয়া যথারীতি সিদ্ধি, পেস্তা, বাদাম ও ভয়সা দুধ দিয়ে বানানো ঠান্ডাই শ্বেত পাথরের গেলাসি করে এনে দিল। যশবন্ত খুব রসিয়ে রসিয়ে খেল। যশবন্ত বলল, लाल साहेब, आज घोषदा ने मुझे बिल्कुल खराब बना दिया। मगर जानते हो मिर्ज़ा गालिब ने क्या कहा था? কেন জানি না, আমার মনে হলো আজ যশবন্ত মেজাজে আছে। আজকে হয়তো ও নিজের সম্বন্ধে অনেক কথা বলে ফেলবে, যা ও অন্যদিন হয়তো কোনো ক্রমে বলতো না। আমি ওকে খুঁচিয়ে দিয়ে বললাম, এমনি এমনি কেউ কাউকে খারাপ বলে না নিশ্চয়ই। যশবন্ত একবার আমার মুখের দিকে তাকালো, বলল, দোষ গুণ জানি না, আমি যা আমি তা, লুকোচুরি আমি পছন্দ করি না। আমি যা সেই আমাকে যদি কেউ ভালোবাসে, কাছে ডাকে, তাকেই আমি দোস্ত বলি, অন্যকে বলি না। অন্যের মতামতের জন্য আমি পরোয়াও করি না। আমি মদ খাই, কিন্তু আমি মাতাল নই। যখন ইচ্ছা হয় খাই। কেউ আমাকে কখনো রাস্তায় মদ খেয়ে মাতলামি করতে দেখেনি। মদ খাওয়া ছাড়াও আমি এমন কিছু করি যা শুনলে তোমাদের মতন ভালো ছেলেরা আঁতকে উঠবে। কিন্তু যশবন্ত, তোমার মতো ছেলে মদ খাবে কেন? তোমার মতো ছেলে বলছো কেন? আমি কি তোমাদের মতন মাখন বাবু নাকি? মদ খাই খেতে ভালো লাগে বলে, দিল খুশ হো যাতা হে, তাই খাই। কিন্তু তোমার এমন কি দুঃখ যার জন্য তোমাকে এমনভাবে নষ্ট হয়ে যেতে হবে? যশবন্ত খুব একচোট হাসল, কেঁপে কেঁপে। তারপর বলল, যেসব লোক দুঃখ ভোলার দোহাই দিয়ে মদ খায় সেগুলো মানুষ নয়। আমি মদ খাই কোনো দুঃখ ভোলার জন্য নয়, কারণ কোনো দুঃখ আমার নেই। মদ খাই খেতে ভালো লাগে বলে, খেয়ে নেশা হয় বলে। কোনো শালার বাবার পয়সায় খাই না, নিজের পয়সায় খাই, খেতে ভালো লাগে বলে খাই, বেশ করি। বুঝলে লাল সাহেব, যেদিন ইচ্ছা হয় লালতির কাছে যাই। আগে রুকমানিয়ার কাছেও যেতাম, সে তো মরে যাবে শিগগির, সেও এক ইতিহাস। লালতির কাছে যাই, কিন্তু বিনি পয়সায় যাই না, বিস্তর পয়সা খরচ করতে হয়। আমি বললাম, থাক, তোমার এই বীরত্বের কাহিনী আমায় নাই বা শোনালে। অসুবিধা এই যে তুমি যা বাহাদুরি বলে বিশ্বাস করেছ, তা থেকে তোমাকে নড়ানো আমার ক্ষমতার বাইরে। মনে হয় চেষ্টা করাও বৃথা। যশবন্ত আমাকে থামিয়ে দিয়ে বলল, চেষ্টা করো না লাল সাহেব, আমাদের বন্ধুত্ব বজায় রাখতে হলে আমি যা, আমাকে তাই থাকতে দিও। যদি কোনো দিন নিজেকে বদলাই তো এমনিই বদলাবো, নিজেকে বদলানোর প্রয়োজন হলে বদলাবো। নিজে যতদিন মন থেকেই সেই পরিবর্তন কামনা না করব, ততদিন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আমাকে বদলায়। তুমি বৃথা চেষ্টা করো না। আমি বললাম, রুকমানিয়া না কার কথা বললে? ঘোষদার কাছে শুনেছি তার জীবন নাকি ইতিহাস। বলো না যশবন্ত, কি সেই ইতিহাস, আর কে সেই রুকমানিয়া? সেই অন্ধকারে ওর তীক্ষ্ণ চোখ দিয়ে যশবন্ত আমাকে নিঃশব্দে চিরে চিরে দেখল কিছুক্ষণ। তারপর হায়নার মতন বুক কাঁপিয়ে হেসে উঠল, বলল, একেবারে হুবহু। হুবহু? হুবহু শহুরে লোক। কৌতূহলী, বিশেষ করে কোনো নিন্দার বিষয় হলে। পরনিন্দা আর পরচর্চা এই তো করে, কি বলো তোমার শহুরের লোকেরা? রুকমানিয়ার গল্প তুমি যদি শুনতে চাও তো তোমাকে শোনাবো, তবে সে আজ নয়, সময় লাগবে, অন্যদিন হবে। সে অনেক বড় গল্প লাল সাহেব। শুধু রুকমানিয়া কেন, এই যশবন্তের কাছে ঝুড়ি ঝুড়ি গল্প আছে, এক একটা দিনই এক একটা গল্প। আরও কিছুক্ষণ পর যশবন্ত উঠল, বলল, আব চলে ইয়ার। এই অমাবস্যার অন্ধকারে জঙ্গলের পথে যাবে? তাছাড়া রাস্তা মোটে দেখা যাচ্ছে না, যাবে কি করে? আজ না হয় থেকেই যাও। যশবন্ত বলল, আরে ঠিক চলে যাব, বড় মজা লাগে এমনি অন্ধকারে যেতে।
কারণ ডাইনে বাঁয়ে কিচ্ছু নেই। ঘন অন্ধকারে লাল মাটির আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তাটাকে মনে হয় একটা শুয়ে থাকা মেটে অজগর সাপ। অথচ সেইটুকু দেখা ছাড়া আর কিছু দেখা যায় না। অন্ধকারে চাইলেই চাপ চাপ গাঢ় অন্ধকার মুখে চোখে থাবড়া মারে। ঘোড়ার ওপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে আস্তে আস্তে মহুয়ার গন্ধে মাতাল করা বনে খোয়াব দেখতে দেখতে চলে যাই। দেখি কখন নৈহার পৌঁছে গেছি। তোমাকেও ঘোড়ায় চড়া শেখাবো, দাঁড়াও না কিছুদিন যাক। আমি বললাম, হ্যাঁ, তুমি তো আমাকে সব কিছুই শেখাচ্ছ। যশবন্ত ঘোড়ায় উঠতে উঠতে বলল, দেখো না ঠিক শেখাবো। তারপর হাত দিয়ে ঘোড়ার গলার কাছে একটু চাপ দিয়ে যশবন্ত বলল, চল ভয়ঙ্কর। আমি অবাক হয়ে বললাম, ভয়ঙ্কর? ভয়ঙ্কর কি? ঘোড়ার নাম ভয়ঙ্কর? ও বলল, এই রকম ভয়াবহ জায়গায় নিজে ভয়ঙ্কর না হলে বাঁচবে নাকি? শালা হাতিকে বড় ভয় পায়। খটাখট খটাখট শব্দ করে যশবন্তের ভয়ঙ্কর ভয়াবহ অন্ধকারে হারিয়ে গেল। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বৌদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস কোয়েলের কাছে তো আপনারা শুনছেনই। যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এছাড়াও আমার চ্যানেলে প্রচুর ওনার উপন্যাস আছে। ওনার বিখ্যাত উপন্যাস মাধুকরীও আমি পাঠ করেছি একটা সময়ে। আপনারা যদি শুনতে চান এই ভিডিও ডেসক্রিপশানে সব ভিডিও লিঙ্ক, ওনার প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেও পেতে পারেন। আর একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি, যারা এখন অবধি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। অনেক উপন্যাস আছে যেগুলো আমি আমার চ্যানেল থেকে এর আগে সরিয়ে নিয়েছি, রিমুভ করতে বাধ্য হয়েছি। তাদের সেই উপন্যাসের লিঙ্ক বা সেই উপন্যাসের পর্বগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করছি, তো সেখান থেকে আপনারা উপন্যাসগুলো শুনতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই পরবর্তী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই ফিরে আসছি। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, যাতে পরবর্তী পর্ব আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।